প্রিয় ভাইয়া ও অপুরা, গত ভিডিও ক্লাসে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির ব্যবহৃত কাঁচামাল, গ্যাসীয়, তরল এবং কঠিন যেই দূষক পদার্থগুলো আছে সেগুলো এবং সে সকল ইন্ডাস্ট্রিতে দূষণের যে প্রভাবটা সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা বায়ু দূষণ নিয়ন্ত্রণের যে 3টি কৌশল রয়েছে সেই 3টি কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমেই বিশ্বব্যাপী বায়ু দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদ্ধতি প্রচলিত আছে, কিন্তু আমরা এখানে প্রধান 3টি পদ্ধতি নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমটি হচ্ছে প্রভাবকীয় রূপান্তর, দ্বিতীয়টিকে বলা হয় দ্রবীভূতকরণ এবং 3 নম্বরটি হচ্ছে সূক্ষ্ম ছাঁকনি। তো প্রথমেই আসছে প্রভাবকীয় রূপান্তর। আমরা বিভিন্ন যেই শিল্প কলকারখানা, ইটের ভাটা বা যানবাহন ব্যবহার করে থাকি তাদের থেকে SOx, NOx, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এ সকল হাইড্রোকার্বন যেগুলো বায়ুকে মারাত্মকভাবে দূষিত করে। তো আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে উৎস থেকে নিঃসৃত বায়ুদূষক সমূহের মাধ্যমে পরিবেশ বায়ুদূষক গ্যাসগুলোকে আমরা প্রভাবকীয় রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ বান্ধব গ্যাসে রূপান্তর করে বায়ুতে মুক্ত করার প্রক্রিয়াকেই বলছি প্রভাবকীয় রূপান্তর। প্রভাবকীয় রূপান্তরকে ইংরেজিতে বলা হয় ক্যাটালিক কনভার্সন। তাহলে আমরা উৎস থেকে নিঃসৃত যে বায়ুদূষক গ্যাসগুলো আছে এই বায়ুদূষক গ্যাসগুলোকে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা পরিবেশ বান্ধব গ্যাসে রূপান্তর করে বায়ুতে মুক্ত করি তাকেই বলছি প্রভাবকীয় রূপান্তর। এবার এই প্রসেসটা আমরা একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছি। অ্যানিমেশনটার মতনই প্রসেসটা আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ এখানে কি কি করা হয় আমরা একটু দেখি, তার মূলনীতিটা কীরকম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি দূষক গ্যাসগুলো প্রবেশ করছে এবং তারা যখন বের হয়ে যাচ্ছে তারা কিছুটা বিশুদ্ধ হয়ে বের হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে প্রভাবকীয় রূপান্তরের মূল যে উদ্দেশ্যটা সেটা। এখানে আমরা প্রভাবকীয় রূপান্তরকারক যন্ত্রে প্রভাবক রূপে ভারী অবস্থান্তর কিছু ধাতুকে ব্যবহার করি প্রভাবক হিসাবে। কীরকম? প্লাটিনাম, রোডিয়াম, প্যালাডিয়াম। এর সূক্ষ্ম চূর্ণকে সিরামিকের ন্যায় তৈরি মৌচাকের ন্যায় রন্ধ্রে রাখা হয় এবং দহনস্থান থেকে নির্গত বায়ুদূষক সমূহকে প্রভাবকীয় জালিকার মাধ্যমে চালনা করে বর্জ্য গ্যাস পরিশোধন করা হয়ে থাকে। তাহলে একটু আগে যে ছবিটা আমরা দেখছিলাম ওই ছবিটাতে আমরা দেখে আসলাম যে কি এক সাইড দিয়ে আমরা দূষক গ্যাসগুলোকে প্রবেশ করাচ্ছি এবং প্রভাবকীয় রূপান্তরের মাধ্যমে তারা কিছুটা বিশুদ্ধ হয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে প্রভাবকীয় রূপান্তরকারকে সংঘটিত এই বিক্রিয়াসমূহ 250 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অত্যন্ত সফলভাবে রূপান্তর ঘটায়। প্রভাবক সমূহ বায়ুদূষকে বিদ্যমান গ্যাসসমূহকে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে দূষক গ্যাসকে কম দূষণকারী পরিবেশ বান্ধব গ্যাস হিসেবে রূপান্তরিত করে। তাহলে আমরা দেখি তারা কিভাবে এই প্রক্রিয়াগুলো সংগঠিত করছে। একটু আগে ভাইয়া বলে আসলাম যে জারণ বিজারণ বিক্রিয়া এখানে ঘটে থাকে। প্রথমে বিজারণ বিক্রিয়ার কথা যদি বলি, এখানে বিজারণ বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি কি যে নাইট্রিক অক্সাইড, বায়ু দূষণকারী যে উৎসটা সেখান থেকে যখন নাইট্রিক অক্সাইড নিঃসৃত হয় সেখানে আমরা কি করি প্লাটিনাম অথবা রোডিয়াম এই প্রভাবক বিশিষ্ট রূপান্তরকারক যন্ত্রে এই গ্যাসটাকে ঢুকানো হয় নাইট্রিক অক্সাইডকে এবং উচ্চ তাপমাত্রায় এই প্রভাবকের উপস্থিতিতে এই নাইট্রিক অক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসে পরিণত হয়, যেটা আমাদের কি পরিবেশের বাতাসের জন্য ক্ষতিকর নয়, কিন্তু নাইট্রিক অক্সাইডটা কিন্তু ক্ষতিকর। তাহলে এখানে একটা কথা, সেটা হচ্ছে বায়ু জ্বালানির অনুপাত 14.9 কম হলে রূপান্তরটি সফল হয়। 2 নম্বর পদ্ধতিটাকে আমরা বলছি জারণ বিক্রিয়া। তার মানে আমরা নাম দেখে বুঝতে পারছি যে এখানে জারণ সংক্রান্ত বিক্রিয়া আমরা দেখতে পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোকার্বন এবং এই হাইড্রোকার্বনকে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে জ্বালানে বা পোড়ালে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাটিনাম প্রভাবক, তখন আমরা কি পাই? কার্বন ডাই অক্সাইড পাই এবং পানি পাই। তাহলে এখানে এই সাধারণ বিক্রিয়াটি ভাইয়া তাপ রসায়ন পড়ানোর সময় দেখে এসেছিলাম চ্যাপ্টার 4 ফার্স্ট পেপারে, যে এখানে হাইড্রোকার্বনে মানে সমতাকরণটা, হাইড্রোকার্বনে কার্বন যতটা থাকবে তত সংখ্যক এখানে কার্বন ডাই অক্সাইড অণু হবে। তাহলে এক্সট্রা কার্বন ডাই অক্সাইড। হাইড্রোজেন পরমাণু Y সংখ্যক, তার অর্ধেক সংখ্যক পানির অণু হবে, তাহলে Y/2 H2O। আর এই পাশ থেকে XY/2 এর সমতাকরণে এখানে অক্সিজেন অণু আসবে X + Y/4। ভাইয়া Y/4 কেন হলো? কারণ এখানে অক্সিজেন Y/2 মানে অক্সিজেন পরমাণু Y/2 সংখ্যক,
এটাকে যখন অণুতে কনভার্ট করব এটা y/4 হয়ে যাচ্ছে। আর এখানে অক্সিজেন অণু হিসেবেই আছে x সংখ্যক, তাহলে x + y/4 অক্সিজেন অণু সমতা করছি আমরা। এছাড়াও কার্বন মনোক্সাইড এর সাথে অক্সিজেনের বিক্রিয়া প্লাটিনাম অথবা প্যালাডিয়াম কার্বন ডাই অক্সাইড গ্যাসটা সৃষ্টি করছে। ঠিক আছে, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বায়ু জ্বালানির অনুপাত 14.8 বেশি হলে এখানে রূপান্তরটি সফল হয়। রূপান্তরকারক যন্ত্রে ব্যবহৃত প্যালাডিয়াম জারণ প্রভাবক, রোডিয়াম বিজারণ প্রভাবক এবং প্লাটিনাম জারণ বিজারণ উভয় ক্ষেত্রেই প্রভাবকের ভূমিকা পালন করে থাকে। 3 ধরনের বায়ু দূষক এতে দূরীভূত হয়, এরা হলো NOx কার্বন মনোক্সাইড এবং অদগ্ধ হাইড্রোকার্বন। তাহলে আমরা প্রভাবকীয় রূপান্তরের যে বেসিক কনসেপ্টটা সেটা হচ্ছে আমরা দূষিত বায়ু চালনা করব এবং সেই মাধ্যমটাতে থাকা অথবা আমরা যে যন্ত্রটা ব্যবহার করছি ওখানে রাখা যে প্রভাবকগুলো উচ্চ তাপমাত্রায় এই সকল দূষক গ্যাসকে বা দূষক পদার্থকে কনভার্ট করে কম দূষকে পরিণত করছে এবং তখন আমরা এদেরকে পরিবেশে নির্গত করি। এরপরে আচ্ছা আরেকটা কথা, এই পদ্ধতিতে সালফার ডাইঅক্সাইড অপসারণ করা সম্ভব হয় না। এরপরে চলে আসছি আমরা দ্বিতীয় কনসেপ্টটাতে, অর্থাৎ দ্রবীভূতকরণ বা ডিসলিউশন। এখানে দূষক গ্যাস সমূহকে একটি তরলের মধ্যে এনে ভৌত বা রাসায়নিক শোষণের মাধ্যমে দূষক গ্যাস নিঃসরণ হ্রাস পদ্ধতিকে দ্রবীভূতকরণ বলে। এখানে খেয়াল করতে হবে যে বিভিন্ন বায়ু দূষণকারী উৎস থেকে নিঃসৃত যে দূষক গ্যাসগুলো আছে যেমন SOx কার্বন ডাইঅক্সাইড NOx, এদেরকে সরাসরি এবার বায়ুতে নিঃসরিত হতে না দিয়ে আমরা কি করি, পানি বা অন্য একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে চালনা করি। করলে যে ঘটনাটা ঘটে বা গ্যাস নির্গমন পথে উচ্চ চাপে পানি বা তরল স্প্রে করলে এই দূষক গ্যাসগুলো পানি বা দ্রাবকে শোষিত হয়ে বায়ু দূষণটাকে হ্রাস করে ফেলে। তার মানে আমি পানির মাধ্যমে এদেরকে কি করছি, পানিতে শোষিত করিয়ে দিচ্ছি বা পানিতে এদেরকে চালনা করে দিচ্ছি যাতে আমার বায়ুটা দূষণ কম হয়। এবং এই প্রক্রিয়াটা সফলভাবে প্রায় সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো অপসারণ করতে পারে। তাহলে এই হচ্ছে প্রসেসটা। দূষিত বায়ু এখানে আমরা তরল স্প্রে করে দিচ্ছি যাতে কি হয়, এই দূষিত বাতাসটা পানি দ্বারা ডিসলিউশন হয়ে যাচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে, তারপরে আমরা বিশুদ্ধ বায়ু পাচ্ছি। তাহলে এই প্রক্রিয়া সফলভাবে একটু আগে বলে আসছিলাম যে সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এদেরকে অপসারণ করে। আচ্ছা, একটা সংজ্ঞা ভাইয়া বলে রাখি, এটা এক বোর্ড পরীক্ষা পেয়েছিলাম ভাইয়া, সেটা হচ্ছে FGD বা ফ্লু গ্যাস ডি সালফারেশন। এর পূর্ণরূপটা কি বা এটা আসলে কি রিপ্রেজেন্ট করে? শিল্প কারখানার চিমনি দিয়ে নির্গত ফ্লু গ্যাসে বিদ্যমান সালফার ডাইঅক্সাইড গ্যাসকে ক্ষারীয় পানিতে শোষণের প্রক্রিয়াকে FGD বা ফ্লু গ্যাস ডি সালফারেশন বলে। তাহলে আমাদের শিল্প কারখানার চিমনিতে যে সকল ফ্লু গ্যাস, তাতে যে সালফার ডাইঅক্সাইডটা থাকে একে আমরা ক্ষারীয় পানিতে শোষিত করছি, অর্থাৎ এটা কি দ্রবীভূতকরণের কনসেপ্টেই আমরা এই কাজটা করে থাকি। এরপরে সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, NOx এবং ক্লোরিন অপসারণে দ্রাবক হিসেবে পানি ব্যবহৃত হয়ে থাকে। এবং এখানে যে বিক্রিয়াগুলো ভাইয়া দেখাবো, প্রথমে সালফার ডাইঅক্সাইড অপসারণের ক্ষেত্রে FGD প্লান্টে চুনাপাথর গুঁড়া দ্বারা সালফার ডাইঅক্সাইড শোষণ। তাহলে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেটের সাহায্যে আমি সালফার ডাইঅক্সাইডকে শোষিত করে কি বানাচ্ছি, এখানে ক্যালসিয়াম সালফাইড এবং কার্বন ডাইঅক্সাইড। চুনের পানি দ্বারা সালফার ডাইঅক্সাইড অপসারণ। তাহলে চুনের পানির সাথে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া ক্যালসিয়াম সালফেট এবং পানি উৎপন্ন হয়। আবার চুন দ্বারাও আমি কি করতে পারি, এখানে সালফার ডাইঅক্সাইডকে শোষণ করতে পারি। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সাথে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া ক্যালসিয়াম সালফাইড পাচ্ছি। এছাড়াও আমরা যদি নাইট্রোজেন ডাইঅক্সাইডকে অপসারণ করাতে চাই, এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং অক্সিজেন ব্যবহার করা হয়, তারা নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করে। কার্বন ডাইঅক্সাইড অপসারণের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কৌষ্টিক সোডার সাথে তার বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন হয়। আর অ্যামোনিয়াকে অপসারণের ক্ষেত্রে আমরা এখানে জলীয় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে অ্যামোনিয়াম ক্লোরাইড বানাই। তো এই হচ্ছে দ্রবীভূতকরণের কনসেপ্ট, যেখানে আমরা কি করি, গ্যাসগুলোকে, দূষক গ্যাসগুলোকে একটা তরলের সংস্পর্শে এনে ভৌত বা রাসায়নিক শোষণের মাধ্যমে এই দূষক গ্যাস নিঃসরণটাকে কমিয়ে ফেলি। এরপরে আসছে 3 নম্বর পদ্ধতিটা, যেটাকে বলা হচ্ছে সূক্ষ্ম ছাঁকন পদ্ধতি। ইংরেজিতে বলা হয়ে থাকে এটাকে ফাইন পার্টিকেল ফিল্ট্রেশন প্রসেস। তাহলে এখানে আমরা এই চিত্রটা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে এখানে আমরা কি করছি, দূষক গ্যাসটাকে প্রবেশ করাচ্ছি। এখানে কি থাকছে, এখানে আমরা যে ফাইবার ব্যাগ থাকে বা ভাইব্রেটর থাকে, সেইখানে কি করায়, এখানে যে বড় বড় কণাগুলো আছে যেগুলো কি
আমরা ছাঁকনের মধ্যে আটকে যাচ্ছে, এখানে সেপারেট করা হচ্ছে তাদেরকে, আর এই দিক থেকে ক্লিন গ্যাসটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু দেখি এই পদ্ধতিটার মূলনীতিটা। বিভিন্ন শিল্প নিঃসৃত ফ্লু গ্যাসসমূহ টিউব কিংবা এনভেলপ আকৃতির যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা অপসারণ করার পদ্ধতিকে সূক্ষ্ম ছাঁকন পদ্ধতি বলা হচ্ছে। এই পদ্ধতিতে সূক্ষ্ম বস্তু কণা যেমন পার্টিকুলেট ম্যাটার সমৃদ্ধ দূষক গ্যাসকে ব্যাগ বা সিলিকা জেল, সিরামিক, চারকোল ইত্যাদি দ্বারা সূক্ষ্ম বস্তুকণা ছাঁকন যন্ত্রের মধ্যে দিয়ে অতিক্রম করানো হচ্ছে। এবং এই অতিক্রম করানোর ফলে যে ঘটনাটা ঘটে ভিতরে সেটা হচ্ছে ফলশ্রুতিতে আমরা সূক্ষ্ম যে বস্তুকণাসমূহ এদের স্থূল বৈদ্যুতিক আকর্ষণ বল এবং মহাকর্ষণজনিত কারণে নিচে পড়ে যায় ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে ছাঁকন যন্ত্রে সে ধারিত হয়ে যাচ্ছে। আর এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণই কি অরাসায়নিক একটা প্রক্রিয়া, কারণ এতে সূক্ষ্ম কণাগুলো ছাঁকনিতে আটকা পড়ে। আর এই ছাঁকনিতে আটকে পড়া সূক্ষ্ম যে বস্তু কণাগুলো এগুলো আমরা অপসারণ করে ছাঁকনির যে কার্যকারিতাটা সেটাকে কি করতে পারি, অক্ষুণ্ণ রাখতে পারি। এবং সিমেন্ট শিল্প, কার্বন ব্ল্যাক শিল্প ইত্যাদি ক্ষেত্রে এটা কার্যকর পদ্ধতি, অর্থাৎ আমরা ফিল্টারটাকে ছাঁকনিটাকে বারবার পরিষ্কার করে আবার কি ব্যবহার উপযোগী করে তুলব। তাহলে এই ছিল আমাদের সূক্ষ্ম ছাঁকন পদ্ধতির কনসেপ্ট। তার মানে আমরা প্রভাবকীয় রূপান্তর, দ্রবীভূতকরণ এবং সূক্ষ্ম ছাঁকন পদ্ধতি এই 3 পদ্ধতিতে প্রধানত বায়ু দূষণটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে পরবর্তী ভিডিও ক্লাসে আমরা বর্জ্য বিশোধন প্ল্যান্টের কার্যপ্রণালীর মূলনীতি, তার মানে হচ্ছে ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে কিভাবে আমরা দূষিত পানিকে বিশুদ্ধ করছি। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভাইয়া আজকে এখানেই শেষ করছি।